প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশটা কেমন হলো, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এবং বাংলাদেশ সময় দুপুর 12:05 লন্ডনে পৌঁছে গেছেন। লন্ডনে যথারীতি একটি অনাড়ম্বরপূর্ণ রিসিপ্ট, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বলা হয়েছিল যে এটি সরকারি সফর। অবশ্যই একপাক্ষিক একটি সরকারি সফর, যেহেতু সরকার প্রধান বিদেশ সফর যাচ্ছেন, সেটি বাংলাদেশ সরকারের তরফ থেকে সরকারি খরচে একটি সরকারি সফর। কিন্তু কদিন আগে আমি বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম তার একটি সাক্ষাৎকারে শুনেছিলাম, তার বয়ানে সম্ভবত, এই মুহূর্তে আমি ক্লিপটা খুঁজেও পাচ্ছি না, সম্ভবত 71 টিভির একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, লন্ডন থেকে রিপোর্টটা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে যুক্তরাজ্য সরকার এটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশকালে আমরা সেটিকে সরকারি, যুক্তরাজ্যের সরকারি সফর হিসেবে দেখলাম না, দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি দেখলাম না, এটি নিঃসন্দেহে একপাক্ষিক সফর। এই যে সফরটি এবং লন্ডনে প্রবেশটির কয়েকটা ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই দপ্তর। আমরা ছবিগুলো একটু দেখে আসি, তাহলে বুঝবো যে এটা কতটা অনাড়ম্বরপূর্ণ। একটু ছবিগুলো দেখি। দেখলেন, ডক্টর ইউনূসকে রিসিভ করেছেন যুক্তরাজ্যের, বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি নেই, প্রতিনিধি থাকবারও কথা নয়। আর এটি হচ্ছে ডক্টর ইউনূসের সফর, একের পর এক বিদেশ সফর, 11তম সফর এটি। আরেকটি বিষয় যে ডক্টর ইউনূস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন, সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনূসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা, যেটি নজিরবিহীন। বাংলাদেশের কোন সরকার প্রধান পৃথিবীর কোন দেশে সফরে গেছেন, সেখানে বাংলাদেশিরাই এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন, সেটি সত্যিই নজিরবিহীন। আমরা সেই সিনারিও গুলো একটু দেখে আসি। দেখলাম যে লন্ডনে ডক্টর ইউনূস বিরোধী, ডক্টর ইউনূস সফর বিরোধী স্লোগান কিভাবে প্রকম্পিত হচ্ছে। এমনকি ডক্টর ইউনূস যে হোটেলটিতে উঠেছেন, সেই হোটেলের আশপাশ দিয়েও এরকম স্লোগানে মুখরিত থাকবে আগামী কয়েকদিন। যুক্তরাজ্য তো বটেই, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এই লন্ডনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। ডক্টর ইউনূস মূলত যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য গেছেন, এবং এটি বেশ কয়েকদিন যাবত এটি জানা যাচ্ছিল। এটিকে সরকারি সফর বলা হোক, দ্বিপাক্ষিক সফর বলা হোক, যাই হোক না কেন, এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা আছে, এমনটা বলা হচ্ছে। এখনো গণমাধ্যম বলছে যে সাক্ষাতের সম্ভাবনা আছে। রাজা চার্লসের সাথে সাক্ষাৎ কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেয়ে এই মুহূর্তে একটি সাক্ষাৎ খুব বড় করে দেখা দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, একটি প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎটি খুব বড় করে দেখা যাচ্ছে। এবং সর্বশেষ যেটি জানতে পারা গেছে যে আগামী শুক্রবার 13 জুন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে, ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে সাক্ষাৎ করবেন। এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করেও এই সাক্ষাৎটির ব্যাপারে নিশ্চিত করেছেন, এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎটি হবার ফলে
অনেক কিছু, বাংলাদেশের রাজনীতির অনেক ধোঁয়াশা কেটে যাবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ধোঁয়াশা না, বিএনপির জন্য ধোঁয়াশা কাটবে কি কাটবে না সেই আলোচনাগুলোই হবে। কারণ বিএনপি প্রধান তারেক রহমান 1 বছর হতে চলল, এখনো পর্যন্ত দেশে আসতে পারছেন না। এই দেশে আসা এবং ডক্টর ইউনূসের সেফ এক্সিট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। আমি লন্ডন প্রবেশের কথা দিয়ে আলাপটি শুরু করেছি, আরো কিছু কথা না বললেই নয় যে ডক্টর ইউনূস যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে গেছেন, এই অ্যাওয়ার্ড গ্রহণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সরব, এবং সরব হতে হতে এই অ্যাওয়ার্ডটি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি বাংলাদেশের কাছে মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে উঠছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে কিংস ফাউন্ডেশন, দ্য কিংস ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটি কিংস চার্লস অ্যাওয়ার্ড প্রদান করে, সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পুরস্কার প্রাপ্ত তালিকায় নাম নেই। গত মে মাসে পুরস্কার প্রাপ্তদের 25 জনের একটা তালিকা প্রকাশ করেছে কিংস ফাউন্ডেশন, এবং কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটটি গত 21শে মে এর পর আর আপডেট করা হয়নি, যার কারণে এখানে নাম নেই। আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে ডক্টর ইউনূস হঠাৎ করে এই পুরস্কারের জন্য মনোনীত হলেন কিভাবে, কোথা থেকে। একটি সংবাদ মাধ্যম বলছে যে ডক্টর ইউনূস গত এপ্রিলে কাতার সফরে গিয়েছিলেন, কাতারে আর্টনা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে দ্য কিংস ফাউন্ডেশনের সিওর সঙ্গে দেখা হয়েছে এবং সিওর সাথে একটি বৈঠক হয়েছে। মনে করা হচ্ছে যে এই বৈঠকটি থেকেই কিংস ফাউন্ডেশন থেকে ডক্টর ইউনূসকে বলা হয়েছে যে আপনাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত এপ্রিল মাসে এই সফরটি, কাতার সফরটি অনুষ্ঠিত হয়েছিল, কিংবা কিংস ফাউন্ডেশনের সিওর সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়েছিল। এপ্রিল মাসের পরে মে মাসে এই অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয় এবং ওয়েবসাইটের নামের তালিকা প্রদান করা হয়। মে মাস পেরিয়ে গেছে, জুন মাস যে মুহূর্তে পুরস্কার গ্রহণ করবার সময় হয়ে গেছে, তখন পর্যন্ত এই অ্যাওয়ার্ডি তালিকায় ওয়েবসাইটে ডক্টর ইউনূসের নাম ওঠেনি কেন? আবার এই পুরস্কারটি আসলে কেমন? পুরস্কারটি খুব প্রেস্টিজিয়াস, খুব কি মর্যাদার পুরস্কার? পুরস্কারের নেচার দেখে তেমনটি তো মনে হচ্ছে না। কারণটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিংবা যে কোনো ব্যক্তির সাথে পুরস্কার দাতা সংস্থার প্রধানের সাক্ষাৎ হতে পারে। সাক্ষাৎ হবার অর্থ এই নয় যে কারোর সাথে দেখা হলো, সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই টেবিলে যে আপনাকে আমি পুরস্কারটি দেব। অবস্থাটা কিন্তু তেমন। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা টেবিলে, অর্থাৎ পুরস্কারটা যে গুরুত্বহীন এটি সবচেয়ে বড়ভাবে সামনে আসছে। আমি আলাপটি শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন প্রবেশটি কেমন হলো। লন্ডন প্রবেশটি মোটেই সম্মানের নয়, মোটেই মর্যাদার নয়, এবং আগামী কয়েকদিন আরো অমর্যাদাকর নানা কিছু ঘটতে পারে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবং এই যে পুরস্কারটি, নানা নাটকীয়তা নিয়ে যে পুরস্কারটি গ্রহণ করতে যাচ্ছেন, এই পুরস্কারটি আসলে অমর্যাদার পুরস্কার। ডক্টর ইউনূসের পক্ষ থেকে যতই হাইপ তোলা হোক, ঢোল পেটানো হোক, ডক্টর ইউনূস এ সে ইত্যাদি, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস 11তম বিদেশ সফর করছেন। এই যে 11টা সফর, একটি সফরও কিন্তু দ্বিপাক্ষিক সফর নয়, সব একপাক্ষিক সরকারি সফর। সরকারি সফর কার? সরকারি সফর বাংলাদেশ সরকারের, কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি, এখন পর্যন্ত একটি সফরও অনুষ্ঠিত হয়নি। কাজেই আমি এই কথা বলেই শেষ করতে যাই যে লন্ডন প্রবেশটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো হয়নি, এবং লন্ডন প্রস্থানটাও ভালো হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। অবশেষে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠকে বসতে সম্মতি দিয়েছেন। কেন তিনি এই বৈঠকে রাজি হলেন? কার চাপে অথবা কার বিশেষ অনুরোধে সরকারের প্রস্তাব তিনি গ্রহণ করলেন বৈঠকে বসার জন্য? এই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে, এবং এই যে প্রশ্নটি সৃষ্টি হয়েছে তার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, লন্ডনে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন যে গুঞ্জন ছড়িয়েছে তা কবে থেকে? যেদিন থেকে আমরা নিশ্চিত হলাম বা সরকারের পক্ষ থেকে জানানো হলো যে প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে লন্ডন যাচ্ছেন, তারপর থেকেই গুঞ্জনটি সৃষ্টি হয়েছিল। কিন্তু
ঈদের আগের দিন গত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিলেন, সেই ভাষণে তিনি যখন কোনো ধরনের আলোচনা ছাড়াই 2026 এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা দিলেন এবং একই সঙ্গে করিডোর বন্দর ইস্যুতে কথা বললেন, বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনায় বিরোধিতাকারীদের তিনি প্রতিহতের ডাক দিলেন। এই বিষয়গুলোকে বিএনপি তার পরক্ষণে অর্থাৎ ভাষণের দিন রাতেই তারা যে বিশেষ বৈঠকে বসলেন, সেখান থেকে তো গণমাধ্যমে যে প্রেস রিলিজ পাঠানো হলো বা তারা যে প্রতিক্রিয়া জানালেন, আমরা দেখলাম সেখানে বলা হলো যে সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা। এবং তারপর থেকেই এই গুঞ্জন আবার ছড়িয়ে পড়ে যে যেহেতু বিএনপি ক্ষুব্ধ, লন্ডনে প্রধান উপদেষ্টা সফরের সময় তার সঙ্গে তারেক রহমান হয়তো আর বৈঠকে বসছেন না, কিন্তু পরবর্তীতে আবার তিনি রাজি হলেন। কার চাপে, কার বিশেষ অনুরোধে? যেটুকু শুনতে পাচ্ছি, ব্রিটেনের বিশেষ একটি সংস্থার চাপে বা বিশেষ অনুরোধেই সম্ভবত তারেক রহমান এই বৈঠকে বসতে সম্মতি জ্ঞাপন করেছেন। দেখুন, আরো একটি জিনিস মনে করিয়ে দিই, এটি তো এখন মানুষের মুখে মুখে অভিযোগ দীর্ঘদিনের যে আমাদের প্রধান উপদেষ্টা পশ্চিমাদের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো পশ্চিমা বলতে মূলত প্রথমে আমরা যুক্তরাষ্ট্রকে বুঝি। যুক্তরাষ্ট্রের সারা বিশ্বব্যাপী লোকাল এজেন্টের ভূমিকা পালন করে কে? তার স্বার্থ সংরক্ষণের জন্য ব্রিটেন। ব্রিটেনের কোনো এক বিশেষ সংস্থার চাপে বা বিশেষ অনুরোধে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন। এবং এই কথা তো আমরা সবাই জানি যে এই বৈঠকের জন্য তারেক রহমান প্রস্তাব দেননি, প্রস্তাবটি এসেছে সরকারের পক্ষ থেকে। এবং এর 2 দিন আগে আমি আরো একটি ভিডিও করেছিলাম, এটি নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন বা মধ্যস্থতা করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তো যাই হোক, সব মিলিয়ে সরকারই প্রস্তাব দিয়েছে তাদের নিজের স্বার্থে, এটি আমরা সবাই জানি। সেহেতু তারেক রহমান বৈঠকে বসবেন কি বসবেন না, এটি তার ইচ্ছার উপর নির্ভর করছিল। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে বিশেষ অনুরোধ বা বিশেষ চাপের কথা। এখন এই বৈঠক যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কতখানি সফল হবে বা ব্যর্থ হবে, আমরা চাই বৈঠকটি সফল হোক। আমি আজই সকালের দিকে যে কন্টেন্টটি করেছিলাম, আপনাদের সামনে কথা বলেছি, আপনাদেরকে জানিয়েছিলাম, আমি যেটা মনে করি যে এই বৈঠকের মধ্যে বিশেষ যে উদ্দেশ্য সরকারের, সেটি হচ্ছে আগামী জুলাই মাসে যে জুলাই সনদ সাবেক ছাত্র সমন্বয়ক দেবে জাতীয় নাগরিক কমিটির ইচ্ছা অনুযায়ী বা দাবি অনুযায়ী যেটি ঘোষিত হতে যাচ্ছে বা ঘোষণা করতে চায়, তাতে সম্মতি আদায় করাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। বিএনপি যদি এটিতে ভেটো দেয় তাহলে তাদের জন্য এটি ঘোষণা করা খুব কষ্টকর হয়ে যাবে। আর যেটি শোনা যাচ্ছে সেটি নিয়ে এর মধ্যে আলোচনা হয়েছে যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব দিতে পারেন তারেক রহমান। তো তারেক রহমান এই প্রস্তাব দিলেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে নেবেন? এবং আমি এও জানিয়েছি যে প্রত্যেকটা কাজে বিএনপিকে ট্রাপে ফেলে বিএনপির কাছ থেকে প্রধান উপদেষ্টা সব ধরনের সহযোগিতা আদায় করে নিচ্ছেন, বিএনপি কাজে লাগাচ্ছেন, কিন্তু বিএনপির দাবিগুলো কিন্তু উত্থাপ ব্যর্থ হচ্ছে এক অর্থে। মানে ব্যর্থ না হলেও আমি বলবো যে সরকার ভ্রুক্ষেপ করছে না, দফায় দফায় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এবং সকালের ভিডিওতে আমি এও বলেছিলাম যে এই বৈঠকের উপরে শুধু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। খুবই স্বাভাবিক, আমরা চাই বৈঠকটি সফল হোক। এবং সেই সফলতার আশাবাদিতার জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই একই কথা সম্ভবত তার মুখ থেকে উচ্চারিত হয়েছে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে এই বৈঠকের উপরে অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেছেন যে এখান থেকে নতুন একটা ডাইমেনশন বের হতে পারে, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে সেগুলোই এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে অবশ্যই, সে কথা আমরাও বলেছি। কিন্তু